বোকা কুমিরের কথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, পৃষ্ঠা 85। কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। পৃষ্ঠা 86। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছেবার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভেবেছে, আর কিছুতেই ঠকতে যাব না। তাই সে আগে থাকতেই শেয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শেয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শেয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে যাচ্ছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই, লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে এবারে আমি আর আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শেয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। পৃষ্ঠা 87। 1. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো। 1.2 তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। 1.3 ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি। 1.4 মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। 1.5 ধান গাছ থেকে আমরা কি কি পাই। 1.6 কুমির ও শেয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প 5টি বাক্যে লেখো। শব্দার্থ: আগা, উপরের অংশ, গোড়া, শিকড়, খড়, বিচালি, নোনতা, লবণাক্ত, বড্ড, খুব। 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক কুমির, শেয়াল, আলু, আখ, গরু। খ জঙ্গল, নদী, ক্ষেত, খড়, চিহ্ন। 3 গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 3.1 কুমির শেয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। 3.2 কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল আলুর চাষ। 3.3 সেবার হলো আখের চাষ। কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নোনতা। 3.4 তার পরের বার হলো ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে। 3.5 কুমির শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। পৃষ্ঠা 88। 4 শূন্যস্থান পূরণ করো। 4.1 ড্যাশ আর ড্যাশ মিলে চাষ করতে গেল। 4.2 সে ভাবলে বুঝি আলু তার গাছে। 4.3 শেয়াল সে ধান শুদ্ধ গাছের ড্যাশ কেটে নিয়ে গেল। 4.4 সেবার হলো ড্যাশ চাষ। 4.5 শেয়াল মাটি ড্যাশ সব আলু তুলে নিয়ে গেছে। 5 পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো। অগ্রভাগ, কৃষি, মৃত্তিকা, ইক্ষু, এটা শব্দঝুড়ি। এখানে আছে চাষ, আখ, আগা, মাটি। 5 বাক্য শেষ করো। 6.1 বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে ড্যাশ। 6.2 গল্পের শেয়ালটি আসলে খুব ড্যাশ। 6.3 কুমির গল্পে মোট ড্যাশ বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে কেননা ড্যাশ। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো ড্যাশ। তার পরের বার ড্যাশ না জানার জন্য সে ঠকে গেছে। 6.4 শেয়াল বারবার লাভবান হয়েছে কারণ ড্যাশ। 7 নিচে দাগ দেয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো। 7.1 কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল। 7.2 সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 7.3 আচ্ছা, আসছেবার দেখব। 7.4 ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। 7.5 এবার আমাকে গোড়ার দিক দিতে হবে।
আর ঠিক বাক্যটির পাশে রাইট চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। 8.1 গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল, কাটা। 8.2 কুমিরটি চেয়েছিল শেয়ালকে সে ঠকাবে, রাইট। 8.3 আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শেয়াল ঠকে গেল, ভুল। 8.4 ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক, ঠিক। 8.5 কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো, ভুল। 89 বাক্য রচনা করো, আগা, গোড়া, চাষ, আখ, নোনতা। 10 বিপরীতার্থক শব্দ লেখো, লাভ, মিষ্টি, নিচে, কাজ, মজা। 11.1 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 11.2 তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন। 11.3 তাঁর সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1863 থেকে 1915, জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায়। তিনি শিশু কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী, বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন। তার লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, গোপীগাইন, বাঘাবাইন বিখ্যাত। 1913 সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তাঁর কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তাঁর সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে। 12 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12.1 গল্পে কারা চাষ করতে গেল। 12.2 কিসের চাষ তারা করেছিল। 12.3 চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল। 12.4 শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। 12.5 বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শেয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। পৃষ্ঠা 90 গান কাজী নজরুল ইসলামের চল চল চল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। সংক্ষিপ্ত। পরবর্তী অংশ মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়, পৃষ্ঠা 91। সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। পৃষ্ঠা 92। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে সে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে সে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এমন অন্যায় বেশি দিন চলে না। প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই।
ঠিক যেন রূপকথার রাজপুত্রের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। তাদের মনে হচ্ছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে, আর সকলেরই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি। দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কেমন মানুষ এই মাস্টারদা, সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন, না একটু নরম সরম হাসি খুশি? পৃষ্ঠা 93। ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই বন্ধির মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্যরকম। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেস বাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তির, ত্যাগ, তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান, কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন, সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজের বিরুদ্ধে লড়বেন। 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করবেন। পৃষ্ঠা 94। 1. নিজে নিজে লেখো। 1.1 আমাদের দেশের নাম কি? 1.2 আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? 1.3 আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1.4 স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। 1.5 চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? 2 নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। মু, ন, দন্তেশ, তালবস্য আকার কয়তয়। টি, পু, লি, ঘয় চন্দ্রবিন্দু আকার তালবস্য। র, কু, ডশূন্য র, পা, পু। তা, ভা, র, মা, ত। ক, নয় জফলা, অ, র, ম। রু, বা, গো, দ, লা। শব্দার্থ: ভাণ্ডার, ভাড়ার ঘর, মুক্ত, স্বাধীন, খাটুনি, পরিশ্রম, মনীষী, জ্ঞানী। উদ্ধৃত কোনো রচনা থেকে নেওয়া। অস্ত্রাগার, গোলা, বারুদ, বন্দুক এইসব অস্ত্রশস্ত্র রাখা থাকে যেখানে। 3 অর্থ লেখো। স্বাধীন, সাথী, সম্মান, সাদাসিধে, স্তোত্র। 4 নিচের শব্দগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদার কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে শব্দগুলো লেখো। দৈত্য, যজ্ঞ, নগর, অবাক, যুদ্ধ, ঐশ্বর্য, কম বয়স যার, ভয়ঙ্কর কাণ্ড।
5. বাক্য রচনা করো। পতাকা, মা, দেশ, মুক্তি, ব্যায়াম। 6. একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি শব্দের বাক্য মাস্টারদা রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো। রাশভারী একটি শব্দের বাক্য। 7. চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছিল টেলিফোন টেলিগ্রাফের অফিসে। পৃষ্ঠা 95। কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো এমন অনেক বিদেশি শব্দই আমরা ব্যবহার করি, একেবারে ইংরেজি শব্দ বলে চিনতে পারছো এমন আর কি কি শব্দ খুঁজে পাও মাস্টারদার কাহিনীতে। 8. মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ, মাস্টার প্লাস দা = মাস্টারদা। এইরকমই আরেকটি শব্দ, ধরো মাস্টার প্লাস মশাই, মাস্টার মশাই। এইরকম শব্দ তুমি আর কটি লিখতে পারবে? 9. বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি হয়েছে, এমন কিছু কথা রয়েছে নিচে। এইসব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লেখো। গোলা বারুদ, খেলাধুলো, রাজ্যপাট, ভারত মাতা, শাসনমুক্ত, ইংরেজ দানব। 10. মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ। ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো, শেষে পণ যোগ করে আর কি কি শব্দ লিখতে পারবে। 11. খেলাধুলো, নরম সরম এইরকম শব্দ রয়েছে মাস্টারদার গল্পে। এখানে একটা শব্দেই জড়ানো রয়েছে দুটো শব্দ। প্রথম শব্দটার মানেই যেখানে আসল, আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটা। সব সময় যার তেমন মানে নেই। এ ধরনের আর কটি শব্দ মাস্টারদার কাহিনীতে খুঁজে পাও, নিজেরা বার করো। কোনো কোনো সবাই আবার এই রকম দুটো শব্দের মানেই এক, হাঁটা চলা বা রাইফেল বন্দুক যেমন। এরকম কয়েকটি শব্দ নিচে লেখো। 12. মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে। এই রকম জোড়া শব্দ যার একটির মানে অন্যটির বিপরীত কয়েকটি লেখো। 13. নিচে দেওয়া শব্দগুলি থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ খুঁজে নিয়ে লেখো। এখানে দেখানো রইল তোমার জন্য। বিশেষ্য, বিশেষণ শক্তিশালী রয়েছে, শক্তিশালী, সম্পদ, উদ্ধৃত, রাশভারী, শক্তি, সম্মান, স্বাধীন, অত্যাচার, শাসন, অনুরোধ। পৃষ্ঠা 96। 14. নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণে বদলে ফেলো। বিশেষণ শব্দগুলো পাবে শব্দ ঝুড়িতে, খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। শব্দ ঝুড়িতে আছে স্পর্ধিত, মুক্ত, শাসিত, সুখী, প্রতিবাদী, ভক্ত, সম্মানিত, তক্ত, তেজস্বী, ঘোষিত। বিশেষ্য অত্যাচার, বিশেষণ অত্যাচারিত। মুক্তি, ভক্তি, ত্যাগ, শাসন, স্পর্ধা, সম্মান, ঘোষণা, সুখ, তেজস্বিতা, প্রতিবাদ। 15. নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্যে বদলাও। বিশেষ্য শব্দগুলি পাবে শব্দ ঝুড়িতে, খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। বিশেষণ গম্ভীর, রঙিন, উদ্ধৃত, বিদেশি, মনীষী। শব্দ ঝুড়িতে আছে রং, উদ্ধৃতি, গাম্ভীর্য, বিদেশ, মনীষা। 16. নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো তো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, আর কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি, সেগুলো আলাদা করে লেখো। 16.1. এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। 16.2. উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি ইংরেজের বিরুদ্ধে লড়বেন। 16.3. তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। পৃষ্ঠা 97। 17. উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো। উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম ড্যাশ ড্যাশ। সাদাসিধে মানুষটিকে দেখে সবসময় বোঝা যেত না তিনি কতখানি ড্যাশ। তার ছাত্ররা তাকে 3টে ড্যাশ। তিনি ভালোবাসতেন 2টো ড্যাশ। তিনি চেয়েছিলেন 4টে ড্যাশ। এই মানুষটিকে আমার 2টো ড্যাশ। 18. উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকটির প্রিয় কবি কে ছিলেন তা কেমন করে জানতে পারো এই গল্প থেকে। 19. কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে, তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির 2টি লাইন লিখতে পারো। 20. পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো। 20.1. আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল। 20.2. ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত
তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? 20.3 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? 20.4 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? 20.5 মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করো, খাতায় লাগাও, সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে লিখে রাখো। অশোক কুমার মুখোপাধ্যায়, জন্ম 1955, প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করেন। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে ছোটদের জন্য ছড়া আর গল্প লিখেছেন। রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা। তার কয়েকটি উল্লেখযোগ্য বই টেগাটের আন্দামান ডায়েরি এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস অগ্নিপুরুষ। পাঠ্যাংশটি তার সূর্য সেন বইটি অবলম্বনে লিখিত। পৃষ্ঠা 98 গান মুক্তির মন্দির সোপানতলে, মোহিনী চৌধুরী। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেল অস্তাচলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আজ স্বদেশ প্রতি মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। পৃষ্ঠা 99 মিষ্টি, প্রেমেন্দ্র মিত্র। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। 100 পাতা। 1 নিজের ভাষায় লেখো। 1.1 কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? 1.2 কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? 1.3 কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? 1.4 চড়াই উৎরাই রাস্তা কোথায় দেখা যায়? 1.5 রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? 1.6 আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন একটি রচনার নাম লেখো। শব্দার্থ পিছলে, হড়কে যাওয়া বা পড়া, চড়াই নিচে থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। 2 নিচের এই শব্দগুলোর মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আখ, রোদ্দুর। 3 চড়াই ও পড়ে এই দুটি শব্দের দুটি করে অর্থ লেখো বাক্যে ব্যবহার করো। 4 তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন? 3টে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটো করে বাক্য লেখো। এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে 2টি যুক্তি দাও। 5 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। প্রেমেন্দ্র মিত্র 1904 থেকে 1988, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার। ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এইসব ধরনের রচনাতে তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কললোর পত্রিকার কবি হিসাবে তাঁর প্রথম খ্যাতি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ, চিতা, চিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। 6.1 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? 6.3 প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? 6.3 তাঁর লেখা 2টি বইয়ের নাম লেখো। পৃষ্ঠা 101 কোন কোন মিষ্টি খাবার খেতে তোমার ভালো লাগে? নিচের মানস মানচিত্রে সেগুলির নাম লেখো। এই মিষ্টিগুলি নিয়ে এক একটা বাক্য লেখো। 8 নির্দেশ অনুসারে উত্তর দাও। 8.1 নিচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বাক্সের মধ্যে লেখো। 8.2 এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো। পৃষ্ঠা 102 তাল নবমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ।
জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আয়ুস্থান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। 103। নেপাল ও গোপাল। ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল, দাদা, মাকে গিয়ে বল আমারও পেট চুঁচুই করছে। মা বকে, তুমি যাও দাদা, বকুক গিয়ে, আমার নাম করে মাকে বলতে পারবি নে। এমন সময় পাড়ার শিবু বাড়ির যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধহয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা। 104। চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বের তো তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কী বার সে জানে না, সামনের মঙ্গলবারে, নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কিরে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল। তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বলল, মাছ ধরতে। পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না, যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? 105। তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? 3টে করেই নেবেন। বেশ, কালো হেঁড়ে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকে জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে। ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে?
তালকুড়ুতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। 106। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্যে তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? 107। সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনিই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাঁকুড়ের ডাল না আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলে, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, খুব খা। আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে এসে বলছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতে মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ও তোর বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। 108। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের মুড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলা তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তাঁর ছেলে শানু, তার পেছনে কালীবর বাণিজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য তার ছোট ভাই দিনুর সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বলে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বলে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বারে,
তা তো রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তারা সজল ঝাপসা দৃষ্টি সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। পৃষ্ঠা 109। জেনে নিয়ে নিজের ভাষায় লেখো। 1.1 কোন মাসে তাল পাকে? 1.2 আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? 1.3 গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো। 1.4 বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? 1.5 তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয়? 2 নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। হু, দু, র, ব, তয়, রেফ দীর্ঘই র, ল, পি, তি, লি, টু, র, পা, তয় তয়, হর্ষ, ডয়শূন্য র আকার, ল, উয়ায় গয়, বা, র, ম, অ, ম, দন্তে শয় কয়, ন, নয় জফলা, কু, ঠা, খো, র, কা। শব্দার্থ বহু দূরবর্তী, অনেক দূরে থাকা, অবস্থাপন্ন, ধনশালী, অর্থবান, যজমান যিনি যজ্ঞ করান, পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন। তাল নবমী ব্রত ভাদ্র মাসের ব্রত। ভাদ্র মাসে শুক্ল নবমী তিথিতে ব্রত পালন করা হয়। বিষ্ণুকে তার ফল দান করে এই ব্রত পালিত হয়। 3 অর্থ না বদলে নিচের বাক্যগুলো শব্দঝুড়ির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো। একটা তোমার জন্য করে দেওয়া হলো। 3.1 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। যেমন ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন রান্না হয়নি। শব্দঝুড়িতে আছে বৃষ্টির বা বর্ষার, খিদে পেয়েছে, সাহস হয় না, রাত কাটাবো, হেলে পড়েছে। 3.2 কতক্ষণে যে রাত পোহাবে? 3.3 কিন্তু সাহসে কুলোয় না তার। 3.4 আমারও পেট চুঁইচুঁই করছে। 3.5 বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। 4 ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো। 110। 4.1 ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। 4.2 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। 4.3 গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। 4.4 গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? 4.5 ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। 5 নির্দেশ অনুসারে উত্তর দাও। 5.1 গল্পের নানান জায়গায় খুঁজে দেখো, তাল নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে, সবগুলো লেখো। 5.2 মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ, ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে, খুঁজে নিয়ে লেখো। 6 শব্দঝুড়ি থেকে কোনটি কী ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। শব্দঝুড়িতে আছে তার নেমন্তন্ন, বোকা দিয়েছিল, মঙ্গলবার, আকাশ, ঝমঝম, চলাফেরা, প্রকাণ্ড, মিশকালো, চুঁই চুঁই, তিনি। 7 নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনও শেষ হয়নি, সেগুলো আলাদা করে লেখো। 7.1 কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। 7.2 জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। 7.3 রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? 7.4 খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে। 111 8 নির্দেশ অনুসারে উত্তর দাও। 8.1 সদর দোর কথাটার মানে জেনে নাও, শব্দটা নিজের কোনো বাক্যে ব্যবহার করো। 8.2 কপট শব্দটির অর্থ লেখে, এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো। 9 বিপরীতার্থক শব্দ লেখো। সলজ্জ, সুখাদ্য, অন্ধকার, সাধ্য, আগ্রহ। 10 বাক্য রচনা করো। গৃহস্থ, পিঠে, আশ্চর্য, জোনাকি, তাল নবমী। 11 নির্দেশ অনুসারে উত্তর দাও। 11.1 এ গল্পে বৃষ্টির দুরকম ছবি আছে, ঝমঝম আর টিপটিপ। এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো। 11.2 হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো।
11.3 গল্পে মারুজ্জে ভট্টাচ এগুলি কোন কোন পদবী থেকে এসেছে এরকম আরও 3টি পদবী লেখো। 11.4 পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে। 12 নির্দেশ অনুসারে উত্তর দাও। 12.1 এই গল্পটা কোন ঋতুর তা বোঝবার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি। এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো। 12.2 এই গল্পে দাদা একসময় ছোট ভাইকে বলেছে একটা বোকা। তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করেছে? ছোট ভাই যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে? 12.3 কি ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো। পৃষ্ঠা 112 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 থেকে 1950, জন্মস্থান বনগ্রাম 24 পরগনা। তার উল্লেখযোগ্য বই পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত, ইচ্ছামতী, দেবযান, আদর্শ হিন্দু হোটেল, দৃষ্টিপ্রদীপ, কিন্নর দল ইত্যাদি। কিশোরদের জন্য রচিত অভিযান বিষয়ক রচনা চাঁদের পাহাড় প্রতিটি বাঙালির অবশ্য পাঠ্য। মৃত্যুর পরে 1951 সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। পাঠ্য গল্পটি তাঁর তাল নবমী নামক বইটি থেকে নেওয়া হয়েছে। 13.1 পথের পাঁচালী বইটির লেখক কে? 13.2 তাঁর লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখো। 13.3 কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়? 14 পাঠ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 14.1 গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো। 14.2 ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? 14.3 চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন? 14.4 জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? 14.5 কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? 14.6 জটি পিসিমার ভালো নামটি কি? 14.7 বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। পৃষ্ঠা 113 গান রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎ তোমার। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলি। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি। একলা শঙ্খ ঘোষ। পৃষ্ঠা 114 115 আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো? তখন সঙ্গে থাকে কারা? থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দিই সারা। একটা আছে কাঠবেড়ালি আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাবও, ছুট দেয় আর কেইবা তখন থামায়। সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কোনোই। শালবনে বা তাল সুপুরির বনে ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে। পৃষ্ঠা 116 1 নিজের ভাষায় লেখো। 1.1 তুমি কখন একলা থাকো? 1.2 সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছ? সে পথে চলতে তোমার কেমন লেগেছে? 1.3 কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছ? 1.4 গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে, কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ? 1.5 গাছ আমাদের কি কি দেয় তা 5টি বাক্যে লেখো। 1.6 পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কি কিভাবে ব্যবহার করে? 1.7 বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজতে দেখেছো তুমি? 2 নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেইভাবে সাজিয়ে লেখো। 2.1 ভুলিয়ে দেয় সব হিসাবও,
2.2 থাকে না আর দুঃখ কোনোই। 2.3 ঠিক যদি দিই সারা। 3 নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে দেখো চেনা চেহারা পায় কিনা। পু রি তা সু ল লা পা ছ গা লি রা কা বে ঠ ত ত দন্তে শয়তয় হর্ষই। শব্দার্থই ইতস্তত এখানে ওখানে। 4 এদিক ওদিক এই কথাটা এক ধরনের শব্দরা যেমন পাশাপাশি বসে আছে সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো, নয়তো খুঁজে নাও শব্দ ঝুড়ি থেকে। এপার একাল এখানে এরকম শব্দ ঝুড়িতে আছে ওখানে সেরকম সেকাল ওপার। 117 পৃষ্ঠা 5 ঘরবার এইরকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা জানো লেখো। 6 শব্দের ঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক আছে। মস্ত, দুঃখ, আশীর্বাদ। শব্দ ঝুড়িতে আছে অভিশাপ, ছোট্ট, সুখ। 7 নিচের দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো। 7.1 আমি যখন একলা থাকি একলা। 7.2 থাকে সবুজ গাছপালা সবুজ। 7.3 মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত মাথার। 7.4 গাছের থেকে ঝরতে থাকে পাতা পাতা। 8 নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে বদলালে কি হবে। গাছ, বন, দুঃখ, পাথর, মাটি। মেটো, গেছো, বুনো, দুঃখী, দুঃখিত, পাথুরে। 9.1 তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে, মন খারাপ লাগে বা ভয় করে, ভালোই লাগে, ইচ্ছে করে অন্তত 1-2 প্রিয় বন্ধুর সঙ্গে থাকুক। এইগুলো কোনোটা যদি তোমার মনে হয় তবে সেই কথাটাই নিচের বাক্যে লেখো, কিংবা এগুলো ছাড়া আরও অন্য কোনো কথাই যদি মনে আসে তবে লেখো সেই কথাটাই। আমি যখন একলা থাকি তখন আমার। 2 কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের, সেই গাছ কি তুমি দেখেছো? কেন ওই গাছকেই সবচেয়ে ভালো লাগে তোমার? গাছ। 9.3 কেমন বন্ধু তোমার ভালো লাগে। পৃষ্ঠা 118 শঙ্খ ঘোষ, জন্ম 1932, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, জন্ম চাঁদপুর, বাংলাদেশ। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, কল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপরিবনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা, রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য কবিতাটি তাঁর আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 10.1 কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? 10.2 তার লেখা 2টি ছোটদের বইয়ের নাম লেখো। 10.3 একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 11 নিজের ভাষায় লেখো। 11.1 কবি যখন একলা থাকেন তখন তাঁর সঙ্গে কারা থাকে? 11.2 কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি? 11.3 কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? 11.4 কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না। 11.5 চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। 11.6 মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে, সারাদিন তুমি যা যা করেছো দিনলিপির আকারে লেখো। 11.7 পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন। 11.8 স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেয়া হলে তুমি কোথায় যেতে চাইবে। 11.9 কাঠবেড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটা ছড়া আছে, শিক্ষকের থেকে শুনে নিয়ে খাতায় লিখে রাখো। 11.10 জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, তুমি এ কথা কিভাবে বুঝতে পারো। 11.11 তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ, পশু পাখি নজর করেছ। 11.12 তোমার প্রতিদিনের চলার পথটি কেমন, সে পথের দুপাশে তুমি রোজ কি কি দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করো। খাতায় দুজনের কথাবার্তার আদলে লেখো। পৃষ্ঠা 119 আকাশের 2 বন্ধু। শৈলেন ঘোষ। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার।
একটা আর একটার ঘাড়ে গোত মেরে যখন সুতোয় জড়িয়ে লাট খাবে তখন চিৎকার করবে মানুষ আনন্দে। হ্যাঁ, ওরা দুটি ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটা পেট কাটা। কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুঁড়ি উঁকি মারে, ফুল ফোটে। আবার দেখো ওই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটছে, ছানা পোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে। বেরিয়েই হাঁ করে মুখ তুলছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে, একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। পৃষ্ঠা 120। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো বাহ। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো আর গাছও নয়, পাখিও নয়, ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই। হাতে গড়া দুটো খেলনা, কাগজের। কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না। কে ছিল কোথায় তার কে হিসেব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে, উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোঁকারটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাঁপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও করবে না, উহুও করবে না। সে তখন একটা আবর্জনা। আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে, মাঠে, ছাদে, পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে। একটা চাঁদিয়াল, অন্যটা পেট কাটা। এ বাড়ির ছাদ, ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে। ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে, সেই বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে, পেট কাটাও দেখে যেন পিটপিটিয়ে চাঁদিয়ালকে। এবার বোধহয় প্যাঁচের খেলা শুরু হবে। না তো, এখনো তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে। আরও ওপরে উঠছে ওরা। উঠতে উঠতে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে ওকে। দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। পেট কাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, আমাদের এক একজন বন্ধু, ঘুড়ির ল্যাজও এমনি করে হাওয়ায় ভাসে এঁকে বেঁকে। 121। চাঁদিয়ালটা বোধহয় একটু মুচকি হাসলো, হাসতে হাসতে বলল, ঘুড়ির ল্যাজের সঙ্গে তুলনা করছিস নদীর? ঘুড়ির ল্যাজ তো এইটুকুস, আর নদী দেখ কত বড়, জানিস নদীর চেয়েও বড় সাগর। তুই কেমন করে জানলি? জিজ্ঞেস করে পেট কাটা। চাঁদিয়াল উত্তর দিল, ওই যে দেখছিস ছেলেটি আমায় ওড়াচ্ছে, ওকাল আমায় কিনে আনে। ওর পাশে ওই যে দেখছিস আরেকটি ছোট্ট ছেলে লাটাই ধরে ওকে সাহায্য করছে, ওই ছেলেটি ওর ভাই। কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ছিল তখন এইসব কথা শুনেছি। ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ। বরফ নাকি খুব ঠান্ডা। পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, তোর সোনাই শাক, দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরে তোর সঙ্গে আমার প্যাঁচের লড়াই হবে। কেউ তো একজন ভোকারটা হয়ে হারিয়ে যাব। তখন কে যে কোথায় কোন বিপদে পড়ব কে জানে। আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতাম। পেট কাটা বলল, আমরা বড় অসহায় না রে। মানুষের হাতের ওই সুতো যেমন করে আমাদের চালায়, আমরা তেমন করে চলি। আমরা তো ওদের হাতের গোলাম। হ্যাঁ, ঠিক বলেছিস, জবাব দিল চাঁদিয়াল। ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। ওই সুতো যদি প্যাঁচের সময় আমরা দুজনেই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে, তবে হয়তো রক্ষা পেতে পারি আমরা, উপরে যেতে পারি একসঙ্গে আকাশে। তখন আর আমাদের ধরার সাধ্য থাকবে না কারো। আমরা তখন আর অসহায় থাকবো না। আমরা তখন দুই বন্ধু মুক্ত। আকাশ আমাদের সহায়। বলতে না বলতেই হল্লা উঠল মানুষের গলায়। দুই ঘুড়ির প্যাঁচের যুদ্ধ শুরু হয়ে গেল।
বলতে না বলতেই আচমকা পেট কাটা সুতোয় টান পড়লো। তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়লো পেট কাটার সুতো জড়িয়ে। চেঁচিয়ে উঠল, ভয় পাস না পেট কাটা, আমি তোর সুতোয় আমার সুতো জড়িয়ে দিচ্ছি। আমাদের প্যাঁচে ফেলেছে ওরা, আয় আমরা প্রাণপণে টান মারি দুজনে, হয় মরবো না হয় জিতবো। 122। পেট কাটাও চেঁচিয়ে উঠল, ঠিক বলেছিস চাঁদিয়াল, বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। আমি ভয় পাচ্ছি না, একটুও না, আমিও লড়াই করছি। আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে। কে জিতবে কে হারবে সেই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে। আমরা দুজনে কেউ কাউকে ছাড়বো না, আয় আমরা আরও ঘুরপাক খেয়ে আমাদের বাঁধন শক্ত করি, বলল চাঁদিয়াল। তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল। সুতের ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ভুঁড়ি, চাঁদিয়াল আর পেট কাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায় তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে গেছে। দু দলই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে, আর হয়তো ভাবে এ কেমন করে হয়, দু দলই হেরে গেল। হ্যাঁ, হেরে গেল। আর দেখো ওই যারা জিতলো, ওই দুই বন্ধু পেট কাটা আর চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে, ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা আমরাও জানি না, জানে শুধু আকাশ, কেননা আকাশ যে ওদেরও বন্ধু। পৃষ্ঠা 123। 1 নির্দেশ অনুসারে উত্তর দাও। 1.1 আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও? 1.2 আকাশে তুমি কি কি উড়তে দেখেছ? 1.3 কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছ? 1.4 আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়? ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কি লাগে? 1.5 ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? সুতোয় মাঞ্জা দিয়েতে কি কি লাগে? 1.6 আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে। অপ্রাণীবাচক দুটি জিনিস নিজেদের মধ্যে কথা বলেছে, এমন আর কোন গল্প তুমি জানো? 2 নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। ছি প কা কা, নি নি না চো কা বা, না জয়রেফ আ ব, ক র ঘু পা। শব্দার্থ: বাহার, রূপ, গোলাম, বৃত্ত, সাধ্য, ক্ষমতা, নিস্তার, অব্যাহতি। হতভম্ব, বুদ্ধি লেগেছে, বুদ্ধি হতভম্ব, বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন। 3 ক আর খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক মা পাখি, ছানাপোনা, চোখ, বাজনা, ফুল, নদী। খ বাজে, ফোটে, বয়ে যায়, ডিমে তা দেয়, কিচিরমিচির করে, পিটপিটিয়ে দেখে। 4 ঠিক উত্তরটা বেছে নিয়ে প্রতিটি বাক্য আবার লেখো। 4.1 এমনি করে পৃথিবী রোজ নতুন বা পুরনো হচ্ছে। 4.2 বুকের ঝাঁপকাঠি কাঁপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। 4.3 একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় বিস্তার নিস্তার পায় না। 5 নিচের অনুচ্ছেদের বাক্যগুলিতে দেখো কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়নি, সেগুলি আলাদা করে লেখো। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, তারপরে লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোঁকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চুবানি খেয়ে তার বুকের কাঁপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো, তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে। 6 চাঁদিয়াল আর পেট কাটা। গল্পে ঘুড়ি দুটোর নাম পেলে আরও অনেক রকম নাম হয় ঘুড়িদের। ছোট দলে ভাগ হয়, নিজেরা কথা বলে দেখো আর কোনো ঘুড়ির নাম নিজেরাই জানো কিনা, নয়তো বাড়িতে স্কুলে বড়দের কাছে জেনে নাও, তারপর লেখো। 7 ঘুড়িদের প্যাঁচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে গল্পে। মানুষের হিসেবে দু দলই হেরেছে, ঘুড়িদের উদ্যোগে জিতেছে দুজনে। তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো? এমন অদ্ভুত ফল কিন্তু সচরাচর হয় না। সচরাচর এমন লড়াইয়ে যেটা হয় সেটা 4-5 লাইনে লেখো। 8 চাঁদিয়াল আর পেট কাটা। এই দুই ঘুড়ি আকাশ থেকে নিচে পৃথিবীকে দেখে অনেক গল্প করেছে নিজেরাই। মনে করো তুমি উড়ে যেতে পেরেছ আকাশে, সঙ্গে তোমার বন্ধুও আছে। আকাশ থেকে নিচে পৃথিবীকে দেখে কি গল্প করবে তোমরা সেটা লেখো। 9 অর্থ লেখো। কুঁড়ি, বাহার, গোলাম, মুক্ত। 10 সমার্থক শব্দ লেখো। নদী, আকাশ, গাছ, বন্ধু, সাগর। 11 বিপরীতার্থক শব্দ লেখো। চিৎকার, আনন্দ, ঠিক, অসহায়, সাধ্য।
12 বাক্য রচনা করো। বন্ধুত্ব, চোখ, দয়া, ভোঁকাট্টা, উল্লাস। 13 কোনটি কোন প্রকারের বাক্য লেখো। একটি করে দেওয়া হলো। 13.1 মনে মনে বলবো বাহ, বিস্ময়বোধক। 13.2 তুই কেমন করে জানলি। 13.3 বরফ নাকি খুব ঠান্ডা। 13.4 জানে শুধু আকাশ। 13.5 খাবার চাইছে মায়ের কাছে। 125 14 কোনটি কোন ধরনের শব্দ আলাদা করে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দেখা, বড়, প্রাণ, নতুন, কে, ওদের, ঠান্ডা, শক্ত, ভয়, সবুজ, ভাবছে, মুক্ত, কেউ, সুতো, যে, লড়াই, আর, ওই, ডাক, ওর, আমরা, রক্ষা, টান, রাখে। 15 ক্রিয়ার নিচে দাগ দাও। 15.1 কে জানতো একদিন হঠাৎ তোদের দেখা হবে। 15.2 আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। 15.3 এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে। 15.4 উল্লাসে ভরে যায় চারিদিক। 15.5 জানে শুধু আকাশ। শৈলেন ঘোষ, জন্ম 1928। কৈশোরে ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা লেখা। অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আকুশ, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হাসি ঝলমল মজা, স্বপ্ন দেখি, রূপকথায়, ভালোবাসি পশু পাখি, গল্পের রং রকম রকম। পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি তাঁর স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে। 16.1 অরুণ বরুণ কিরণমালা বইটি কার লেখা। 16.2 তাঁর অন্যান্য দুটি বইয়ের নাম লেখো। 16.3 তোমার পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে। 17 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 17.1 গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে। 17.2 পেট কাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল। 17.3 বন্ধুত্বকে অটুট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল। 17.4 তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো। 17.5 গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল। 18 একটা ছবি আঁকো, আকাশে দুটো ঘুড়ি উঠছে পাশাপাশি, ঘুড়ি দুটোকে ইচ্ছে মতো রং দাও। পৃষ্ঠা 126 পাখি নয় ঘুড়ি, আকাশে উঠতে পারে এমনই এক কাগজের খেলনা হলো ঘুড়ি। উড়ন্ত ঘুড়িকে লক্ষ্য করে দেখবে ঘুড়িয়ালের কারসাজিতে কখনো সে শোঁ শোঁ করে উঠছে, আবার কখনো লাট খেয়ে নেমে আসছে নিচে। নীল আকাশে উড়ে যাওয়া ঘুড়ির সঙ্গে আমাদের মনও ওঠে, নামে, দূরে ভেসে যায়। মানুষের তো ডানা নেই, কিন্তু তারই বানানো কাগজের এই পাখি তার ওড়ার স্বপ্নকে সত্যি করে তোলে। ওপরে রইল চীনের পাখি ঘুড়ির ছবি। ঘুড়ির ইতিহাস অনেক পুরনো। পৃথিবীর সব দেশে ঘুড়ি বানানো, ওড়ানো এবং ঘুড়ি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার চল রয়েছে। আমাদের দেশেরই বিভিন্ন রাজ্যে ঘুড়ির নানা রকম নাম, যেমন রাজস্থান পতং, তামিলনাড়ুতে পত্তম, হিন্দু ভাষায় ঘুড্ডি, ইংরাজিতে ঘুড়িকে বলা হয় কাইট। নানা দেশের নানা রকমের কয়েকটা ঘুড়ির ছবি সঙ্গে দেয়া রইল। পৃষ্ঠা 127 বোম্বাগড়ের রাজা সুকুমার রায়। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠুকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? 128 টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছনা পাতে শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে? 129 শব্দার্থ। ফ্রেম ছবি বাঁধাইয়ের কাঠামো। সদাই সবসময় অষ্টপ্রহর
সারা দিন রাত ওস্তাদ, দক্ষ ব্যক্তি, ট্যাগ ঘড়ি, কোমরের কাপড়ে গোঁজা ঘড়ি, কুড়ো কাকা। এক, বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। 2, বোম্বাগড়ে যাওয়ার পরে রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় আর তোমাকে এই নিয়মকানুন একটু আধটু বদলে নিতে বলেন তিনি, কিংবা বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম, অথবা একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা, তবে তুমি কি করবে? 3, বোম্বাগড়ের রাজা কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা 21 আইন কবিতাটির খুব ভাবগত মিল রয়েছে। শিক্ষকের থেকে কবিতাটি শোনো, ভালো লাগলে খাতায় লিখে নাও। এমন আরও কবিতা সংগ্রহ করো যেখানে অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে। সুকুমার রায়, 1887 থেকে 1923। আবোল তাবোল হযবরল পাগলা দাশু স্রষ্টা সুকুমার রায়, পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবকে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তাঁর রচিত অন্যান্য রচনা খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশীল, হিংসুটি ইত্যাদি। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। পাঠ্য বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। 4.1 সুকুমার রায়ের বাবার নাম কি? 4.2 আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? 4.3 তাঁর লেখা অন্য 2টি বইয়ের নাম লেখো। 130 বই পড়ার কায়দা কানুন। বই হলো অজানাকে জানবার সবথেকে বড় জানলা। বই মানে কত খবর। বই পড়ো, বই পড়ে শিখবই, আরও জানবই। যদি থাকতো ভূতের রাজা জাদু জুতো, তালি মেরে গুপি বাঘার মতো নিমেষে চলে যাওয়া যেত যে কোনো জায়গায়। কোথাও মরুভূমিতে, কোথাও বরফ ঢাকা চারিদিক, সে তো হবার নয়। তাহলে উপায়? শুধু এই বিশাল দুনিয়ার দেশ বিদেশি বা কেন, জানতে ইচ্ছে করে তো কত কিছুই। পুরনো দিনের রাজারাজরার কাহিনী, অভিযানের রোমাঞ্চ, মহাকাশে কি আছে, বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, সমুদ্রের গভীরে কি খেয়ে বাঁচে তিমি বা অক্টোপাস, কোন ভাষায় কথা বলে তাহিতি দ্বীপের মানুষ, আরও কত কি। তাহলে উপায়? উপায় হলো বই। বই মানে বই পড়া। সভ্যতার কোনো আদি যুগে মানুষ ভেবেছিল এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা, বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্ত কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে সেসব যুগের মানুষের ভাবনা। তারা অমর। বই পড়ো, এমন সুযোগ হেলায় হারিও না। যত পারো বই পড়ো। জেনে নাও অজানাকে। অজানাকে জানার সবথেকে বড় জানলা বই। বই পড়ে কত কিছু শেখা যায়, তাই একটা কি দুটো নয়, আরও বই চাই। ছোট থেকে বড় হতে বই চাই পড়া, তবেই তো হবে ঠিক মনটাকে গড়া। পৃষ্ঠা 131। রকমারি বই। ভালো করে তাকাও বইয়ের দিকে। মানুষের মতোই তারা, কত আলাদা আলাদা বৈশিষ্ট্য। কেউ মোটা, কেউ রোগা, কেউ খাটো। বই আবার নানা আকারেরও হয়, কোনোটা চৌকো, কোনোটা আয়তকার, কেউ বা লম্বাটে। বইয়ের যেমন আকার আকৃতি আলাদা, তার ভাষাও হতে পারে আলাদা, বিষয় কিংবা রচনারূপও হতে পারে ভিন্ন। কীরকম? ধরো জাপানি বা মারাঠি বা আরবি ভাষার বই, আবার কোনোটা কবিতা, কোনোটা উপন্যাস, কোনোটা নাটক। সেসব তো পরের কথা। প্রথম হলো বইটার নাম। নাম জানা যাবে বই খুললেই। যে পাতায় ছাপা থাকে নাম, সেটাকে বলে নামপত্র বা আখ্যাপত্র। ইংরেজিতে বলে টাইটেল পেজ। বইয়ের নামের নিচেই থাকে লেখকের নাম। যদি হয় প্রবন্ধ বই, তাহলে আরও প্রশ্ন উঠবে, কি নিয়ে লেখা? ইতিহাস মানে পুরনো দিনের ঘটনার সাতকাহন? বিজ্ঞানের বই? ভূগোল নিয়ে লেখা? নাকি রাজনীতি বা সমাজ নিয়ে বিচার? সোজা কথায় বলা চলে বিষয়। বইটা কোন বিষয় সেটা বলাও জরুরি। কবিতা, নাটক, গল্প, উপন্যাস হলে যেমন বলা চলে বইয়ের বিষয় সাহিত্য। বইকে নানান নামে আমরা ডাকি, বই, পুস্তক, গ্রন্থ, কেতাব, আরও কত কি। আগে ছিল পুঁথি, কিন্তু যে নামেই ডাকো তার পরিচয় খোলসা করতে হয়। বিজ্ঞানের বই, ইতিহাসের বই, অথবা ধরা যাক গণিতের বই। আরও আছে, একটু লক্ষ্য করলেই দেখবে বইয়ের হরফ আলাদা আলাদা হতে পারে। তার বিন্যাস, তার আকার, তার চেহারা বিভিন্ন। কাগজও নানা রকম, কোনোটা চকচকে, কোনোটা মোটা, কোনোটা মসৃণ, কোনোটা একটু হলদেটে, তারপর মলাট, তারপর বাঁধাই, তারপর ওজন। বই নিয়ে কথা বললে শেষ হবার নয়। বিচিত্র একটা জগৎ এই বইয়ের জগৎ।
বই আছে তাই রক্ষে, নইলে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির তফাৎ কি হতো? কখনো দেখেছো বা শুনেছ অবসর সময় সিংহ বা ছাগল বই পড়ছে? পৃষ্ঠা 132। বইয়ের যত্ন, যা যা করা উচিত নয়। বই যেখানে রাখবে সেই জায়গাটা ভালো করে দেখে নেবে। সেখানে জল, তেল বা চটচটে কোনো জিনিস থাকলে তার উপরে বই রাখবে না, নইলে বই নষ্ট হবে। ময়লা হাতে বই ধরবে না, খেতে খেতে বই পড়বে না, নইলে পাতায় দাগ পড়বে আর পরে পাতা নষ্ট হয়ে যাবে। বইয়ের কোণ বা পাতা মুড়বে না বা ভাঁজ করবে না, এর জন্য বইয়ের পাতা কেটে যায়। বইয়ের পাতায় অযথা দাগ কাটবে না। যদি খুব দরকারে কিছু লিখতেই হয় তাহলে পেন্সিলে লিখবে। বই খোলা অবস্থায় উল্টে রাখবে না বা বইয়ের মধ্যে পেন্সিল, পেন বা রবার জাতীয় কোনো জিনিস রেখে বই মুড়ে রাখবে না, এতে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে। অন্ধকারে বা খুব কম আলোয় কষ্ট করে বই পড়বে না, এতে চোখের ক্ষতি হয়। বই রোদে দিয়ে শুকোবে না। বইয়ের পাতায় সরাসরি রোদ পড়লে পাতা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়। বই পুরো উল্টো দিকে মুড়বে না বা গোল করে পাকাবে না। বইয়ের মধ্যে পুরনো কাগজের টুকরো ইত্যাদি পাতার ভাঁজে ভাঁজে রাখবে না। যা যা করা উচিত: বই রাখার জায়গা যেন শুকনো আর পরিষ্কার থাকে। বই পড়ার সময় যথেষ্ট আলো আছে এমন জায়গা বেছে নেবে। বই পড়তে পড়তে উঠে গেলে বইটা বন্ধ করে যে পাতা পড়ছিলে সেই পাতার মধ্যে এক টুকরো কাগজ দিয়ে পাতার চিহ্ন রেখে বই বন্ধ করে উঠবে। বই ভালো রাখতে বইয়ের ওপরে মলাট দিতে পারো। পুরনো ক্যালেন্ডার বা ব্রাউন পেপার দিয়ে মলাট দিলে বই ভালো থাকবে। খবরের কাগজের মলাট না দেওয়াই ভালো। বই ছিঁড়ে গেলে আবার বাঁধিয়ে নিতে পারো। বইয়ের মধ্যে নিম পাতা রেখে দিলে পোকা ধরে না। বই পড়ার ডায়েরি। সংখ্যা, বই পড়ার তারিখ, শুরু থেকে শেষ, বইয়ের নাম, লেখক, বইটার বিষয় বা ধরন, কোথা থেকে পেয়েছো বা কে পড়তে বলেছেন। 134 পাতা তাই। এবার আমার পাতা 1, এই বই তোমার কেমন লেগেছে লিখে এঁকে বুঝিয়ে দাও। আমার পাতা 2ও সেই একই জিনিস। বাংলা পঞ্চম শ্রেণী পাতাবাহার এখানেই শেষ হলো।